আম্মি, 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 আমি বাঁচতে চাই, প্লিজ প্লিজ, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। কেন একা করে দিলে আমায়? তোমরা জানো না তোমাদের ছাড়া আমি কতটা অসহায়? কেন আমাকে নিয়ে যাওনি? এই নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে চলে গিয়েছো। আমার কষ্ট তোমাদের ভাবায়নি? এই পৃথিবীতে তোমাদের ছাড়া কেউ ভালো নয়, সব নিষ্ঠুর। আর সবচেয়ে নিষ্ঠুর ওই ভয়ঙ্কর মানুষটা। ভয়ঙ্কর, সে সে খুব ভয়ঙ্কর। হঠাৎ কানে যেন এক হাওয়া ভেসে এলো, মেহেলি শব্দ। মুখ তুলে তাকাই বন্ধ খোলা বিশাল ঘরটাই। বাজের ট্যাটু চোখে পড়তেই বিড়বিড় করে। আমি মুক্তি চাই। অতিরিক্ত ভয়ে হ্যালুসিনেশন হয়ে গিয়েছে। পাগলের মতো ছটফট করতে করতে দুর্বল পায়ে বিছানা ছেড়ে উঠে পড়ে, কিন্তু হঠাৎ মাথা ফাঁকা হয়ে যায়। বিশাল ঘরের মেইন ডোর কোথায় ছিল ভুলে যায়। কাঁপা কাঁপা দৃষ্টি বুলিয়ে ভীতু আয়না ভুলবশত রুফটপের দরজা টেনে খুলতেই ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়। চলন্ত পা থেমে যায় আকাশের ভয়ঙ্কর বিজলি চমকানোতে দেখে। সে সে ভয়কে আরেকটু স্থায়ী করতে ভেসে আসে। এমন বিষাক্ত শেষ ভয়ে লোম দাঁড়িয়ে যায় আয়নার। পিছনে না তাকিয়ে কে বুঝতে পারে ভয়ে পা ভেঙে পড়তে যাবে, পিছন থেকে একটা শক্ত হাত কোমর খামচে ধরে, কানে ঠোঁট চেপে হিসিয়ে। পালাচ্ছে রে আয়ু জান। পুনরায় গায়ে কাঁটা দেয়। কি ভয়ঙ্কর আওয়াজ! আজকে দিন আর রাত দুটোই আয়নার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। সে বুঝতে পারে এই ভয়ঙ্কর সাম্রাজ্য থেকে তার মুক্তি নেই। সে চিরতরে বন্দী। এই রাত তার জন্য কাল রাত হতে চলেছে। ভয়ে থরথর করে কাঁপছে সেই কাঁপতে থাকা শরীরটা নিজের সাথে পেঁচিয়ে। I like your shaking face, your eyes, your everything. You look like wax doll. ভয় ভীতি মানুষকে এলোমেলো করে তোলে। যখন ভয়ের পরিমাণ তীব্র হয় তখন হুঁশ জ্ঞান শূন্য হয়। সামান্য জিনিস তখন বিশাল মনে হবে। আয়না বরাবরই মিষ্টিভাষী মেয়ে, স্বভাবে লাজুক, নরম আর চঞ্চল স্বভাবের। লাফিয়ে চড়িয়ে উড়ে বেড়ানো তার পছন্দের। দেখতে তার পছন্দের সেই ভোর সকালে শিশিরে সিক্ত সাদা শাপলার মতো। তাই শখ করে তার সুন্দরতম চেহারার সাথে না মিলিয়ে রাখা হয় আয়না, যার অর্থ প্রিয় ফুল। সত্যি ফুল, যাকে যত্ন সহকারে আঁকলে নিলে প্রাণবন্ত আর শক্ত হাতে ধরলে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। কিন্তু তার ভাগ্যে বরাবরই খারাপ। তার প্রিয়তমা নিয়ে চিন্তাধারা ছিল ফিল্মের কোনো সুদর্শন হিরো নিয়ে, কিন্তু ভাগ্য তাকে কঠোর হৃদয়ের ভিলেন দিয়েছে। দ্য ভিলেন, যার সম্পূর্ণটা জুড়ে শুধু হিংস্রতা আর হিংস্রতা। যে পুরুষ বরাবরই শক্ত মনের, যার রক্তে খুন খারাপি, যার জন্মই শোষণ করা, সে কি করে নরম হয়? তার ধারণা এই ফুল শক্ত করে ধরলে মরে যাবে আর আস্তে ধরলে উড়ে যাবে। কিন্তু ইরফান খানের ধাঁচে তো ছাড় নেই। সে তো ছিনিয়ে নিয়ে তার রীতি, তার মর্জি মতো হবে সব কিছু। সে নিজেই নিয়ম বানায় আর প্রতিটা মানুষকে সেই নিয়মে বেঁধে রাখায় পৈশাচিক সুখ অনুভব করে। আয়না তখনও থরথর করে কাঁপে, ঘাড়ে নরম চুম্বনে কেঁপে ওঠে। ঘরের প্রতিটি রোমান্টিকতা মৌ সুভাষ। শক্ত হাত নরম হয়ে শরীরে পেঁচিয়ে উঠতে যাবে, ততক্ষণে ছিটকে সরে যায় আয়না। বুজে রাখা ইরফানের চোখ খুলে যায়, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রাগে দাঁতে দাঁত পিষে ধরে। আয়নার এই অসময়ে বিরক্ত পছন্দ হয়নি তার। মর্জি মোতাবেক না হলে সে অসন্তুষ্ট হয়। ঘাড়ে হাত ঘষে, মেজাজ বিগড়ে কিলবিল করছে। উগ্র মেজাজে হাত বাড়িয়ে আদেশ সুরে। বুকে আসো। ভীতু আয়না দুপুরের দৃশ্য মাথায় আসতেই কেঁপে ওঠে। মনে পড়ে কতটা নিষ্ঠুর অমানুষ এই মানব। সেই দৃশ্য মাথায় আসতেই দুদিকে মাথা নাড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জীবনের সবচেয়ে সাহসী কথাটা বলল, যা কেউ সাহস করেনি এতকালেও। কখনো না, নিষ্ঠুর অমানুষ আপনি। গোটা অনেকগুলো সময় পার করে প্রথম এতটা কথা বলল মেয়েটা। কিন্তু যতটা জলদি কথা বলল, ঠিক তার থেকেও বেশি তাড়াহুড়ো করে উল্টো দৌড় দিল। সে কী দৌড়! একদম চোখ মুখ বুজে দৌড়।
ইরফানকে দেখা গেল ক্ষিপ্ত হায়না, যেখানে সকলে তার সামনে ভয়ে থরথর করে কাঁপে, সেখানে সে যাকে অতিরিক্ত চায় সেই নারী তাকে নিষ্ঠুর অমানুষের উপাধি দিয়েছে। এই নারী হবে মিষ্টি, তার প্রতি প্রেমের চোখে তাকাবে, তা না করে অমানুষ সম্বোধন। রাগে ফর্সা ত্বক লাল হয়ে উঠেছে। শুধুমাত্র ভুল করে এই নারী আনায় না হতো, তাহলে তাহলে যে গলা দিয়ে এই শব্দ বেরিয়ে এসেছে সেই গলা কেটে নদীতে ভাসিয়ে দিত। পরপর সম্পূর্ণ ঘরে থাকা সবগুলো দরজা টেনে বেরিয়ে আসতে চাইলো আয়না। ছটফট হাতে টানছে, কিন্তু কোড়াটা তাকে নিচে যাওয়ার রাস্তা দেখালো না। পরবর্তী মেন ডোরের সামনে এসে থমকে যায়। শেষমেশ রাস্তা পেলেও এটা পাসওয়ার্ড অপশন আর ফেস স্ক্যান ছাড়া খুলবে না। অন্য অপশান আয়না জানা নেই। আজ একবার বেরিয়েছে এই কক্ষ থেকে, তার সার্ভেন্ট তারা। কিন্তু বোকা আয়না অতিরিক্ত ভয়ে পাগল প্রায়। সে ভুলেই বসেছে এটা তার বন্দি জীবন। অবুঝ মনে মিনতি করে সেই পুরুষকে যে তাকে এমন জীবন উপহার দিয়েছে। কাঁপা কাঁপা শরীরে পিছন ফিরে কালো শার্ট আর অ্যাশ ট্রাউজার পরিহিত ভয়ঙ্কর পুরুষের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। অস্পষ্ট স্বরে বিনতি করে, দরজাটা খুলুন, আমি এখানে থাকতে চাই না। মুক্তি! আ হঠাৎ বিছানায় এলোমেলো হয়ে পড়তেই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ হয়ে যায়। কি হলো কিছু বোঝার আগে হাওয়ার গতিতে এসে তুলে বিছানার সাথে চেপে ধরে। গালে শক্ত পুরুষালি চাপে শ্বাস ঘন হয়ে ওঠে। এই শব্দ দ্বিতীয়বার নয় জান। আই হেট দিস ওয়ার্ড কজ মুক্তি তোমার জীবনেও মিলবে না। কয়বার বোঝাতে হবে? কি শক্ত ভয়ঙ্কর গলা, লাল লাল দুটো বেড়াল চোখে আশপাশ পিটপিট করে একটু দেখে ভয়ে হাঁসফাঁস করে আয়না। ভয়ে শরীর কাঁপছে। এতটা ভয় যেন স্বয়ং আজরাইল ঘাড় চেপেছে। হঠাৎ শক্ত হাতের ছোঁয়া নরম এলোমেলোভাবে সম্পন্ন মুখ ছুঁয়ে যেতে কেঁপে কেঁপে ওঠে। আমি জানি আমি অমানুষ, নিষ্ঠুর এবং তোমার ধারণা থেকে কয়েক গুণ বেশি হিংস্র, কিন্তু তোমার মুখে আমার জন্য শুধু ভালোবাসার শব্দ মানায়। অন্য শব্দ আমি বরদাস্ত করব না মেরি জান। তুমি শুধু আমাকে ভালোবাসার নজরে দেখবে। পরবর্তী থেকে মুক্তি চাই থাকবো না এইসব ইউজলেস ওয়ার্ড বলে শক্তি অপচয় করবে না, কেমন? শেষের কথা বলার সময় কেমন ঘোর লাগানো কথায় আয়না মিলিয়ে যায়। ভীতু চোখে তাকিয়ে কি বুঝলো মাথা তুলিয়ে সায় দেয়। সে নিজ জ্ঞানে কাজে লাগিয়ে বুঝে নেয় এই পুরুষ তার প্রতি ভয়ঙ্কর আসক্ত। সে চায় আয়না তার প্রতিটা কথায় সায় দিক, যা অপছন্দ তা দ্বিতীয়বার রিপিট না করুক। ইরফান আয়নার কাছে সন্তুষ্ট হয়ে বাঁকা হেসে টেনে কোলে তুলে ঘরের এক হাত উপরে কাচের টেবিলে বসিয়ে নিজে আয়নার দুদিকে হাত ছড়িয়ে মুখ বরাবর হয়ে দাঁড়ায়। খোপা করা চুলের এক গোছা এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে তা পুরুষালী শক্ত খসখসে হাতে সরিয়ে থুতনি চেপে কপালে চুমু খেয়ে বেশ কিছুক্ষণ পরে গম্ভীর গলায় বলে ওঠে, কি করলে পোষ মানবে? সঙ্গে সঙ্গে জল ভরা টলমলে চোখে তাকায়। তার কাছে এই শক্ত হৃদয়ের চতুর পুরুষকে নির্বোধ লাগলো। সে নাকি বুদ্ধিমান। কোথায় বুদ্ধি তার? তার বুদ্ধির কাছে বড় বড় এজেন্ট, মাফিয়া, মন্ত্রী, মিনিস্টার নাকি হার মানে? যে নাকি শত্রুর চাল চলনে তাকে ধরে ফেলে। হ্যাঁ, এই বুদ্ধি তার? তাকে নাকি বলছে কি করলে পোষ মানবে? হাস্যকর না? মানে জোর জবরদস্তি করে আটকে রেখেছে, তার মনিকে আঘাত করেছে, তুতুল দিয়ে মুখ জখম করে ক্ষতবিক্ষত করেছে। সে নাকি পোষ মানবে? আগে চেয়ে ধরা গালে পরপর চুম্বন করতেই হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে নিতে যাবে, বাধা পড়ে। থুতনিতে চাপ প্রয়োগে তাকাতে বাধ্য হয়। ভেসে ওঠে হলদে ফর্সা মুখের সুদর্শন পুরুষকে। চোখ বুজে সে মারাত্মক সুন্দর। পুনরায় গম্ভীর গলায় বলে ওঠে, ইরফান খান, আমি যা চাই তা আমি ব্যতীত কারোর নয়। সবকিছুর বিনিময়ে তোমাকে চেয়েছি, প্রথমবার এবং শেষবারের মতো ভালোবেসেছি, আর সেটা হচ্ছে তুমি। তোমার জীবনে আমি ব্যতীত দ্বিতীয় কোনো অপশন রাখিনি, আর কখনো পাবেও না। তোমার সম্পূর্ণ জুড়ে শুধু আমি আর আমি, এই ইরফান খানের রাজত্ব চলবে। আপোষে পোষ মেনে নাও মেরি জান। সব কিছু তোমার মর্জিতে হবে। পৃথিবীর সকল সুখ তোমার জন্য বয়ে আনবো আমি। এই ইরফান খানকে তোমার প্রেমে উৎসর্গ করব। কি
কি এলোমেলো অগোছালো কথা। আয়না ভয়ের থেকে এখন অন্যরকম অনুভূতিতে হাঁসফাঁস করছে। যারা মানুষ হয়ে খুন করে তার হৃদয় থাকে না, আর হৃদয় ছাড়া ভালোবাসা হয় না। কিন্তু এ পুরুষ তার প্রতি দেওয়ানা, যেন ভয়ঙ্কর অসুখে আক্রান্ত। এমন পুরুষ তো আয়না চায় না, সে সাদামাটা কাউকে চায়। এমন জোর জবরদস্তি ভালোবাসা আয়না কখনো চায় না। হঠাৎ নরম হাতে ঠোঁট ছুঁয়ে যেতে চেপে চোখ বুজে আসে। গালে শক্ত হাতে দুগাল চেপে কপালে কপাল ঠেকায় ইরফান। ফিসফিস করে, ভয়ঙ্কর ভালোবাসি তোমায় আয়োজন। বন্ধ চোখে কেঁপে ওঠে মেয়েটা। জীবনে প্রথম কোনো পুরুষ এতটা কাছে এলো। তার এলোমেলো ছোঁয়ার সব কিছু নতুন। উঠতি বয়সের আবেগে ভালোবাসা নিয়ে তার যথেষ্ট কল্পনা জল্পনা ছিল, কিন্তু এমন একটা মাফিয়া যে তার কপালে ছিল সে তা কল্পনাও আসেনি। জীবনটা তার কাছে বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতো মনে হচ্ছে। হঠাৎ দূরে কোথাও বজ্র পড়ল, যা খোলা জানালা হওয়ায় এর তীব্র আওয়াজ কিছুটা কানে এলো মেয়েটার। এতেই সকল জল্পনা কল্পনা থেকে বেরিয়ে লাফিয়ে ওঠে, ভীতু দৃষ্টিতে বাহিরে বড় বড় চোখে তাকিয়ে। তখন নিজের আরও নিকট বিশাল দেহের ইরফানকে অনুভব করল। একদম বিশাল দেহের আড়ালে চলে গেল ছোট দেহের আয়ানা। কানে ঠোঁট চেপে ধীর গলায় পুরুষালী কণ্ঠে, তুমি শুধুমাত্র আমাকে দেখো সুইটহার্ট, তোমার সব ভয় আমি গিলে নেব। কি ভয়ঙ্কর কথা! ঝটপট মাথা ঘুরিয়ে বড় বড় চোখে তাকাই শীতল নরম হয়ে ওঠা তার দিকে নিবদ্ধ দৃষ্টিতে। এখনও বুক কাঁপছে আয়নার দৃষ্টিতে। দৃষ্টি মিলতে মিইয়ে যায়। বেশি সময় তাকানো দায় এই ঈগল দৃষ্টিতে। চোখ নিচে নামতে প্রথমেই যায় বাঁ জাকা পুরুষালী হাতে, যা দিয়ে সম্পূর্ণ আড়াল করে দাঁড়িয়ে, যেন সে ভয়ঙ্কর গর্জন থেকে আড়াল করে নিয়েছে তাকে। ঝড়ের তাণ্ডব তখনও থেমে থেমে চলছে। ভাড়া করা গাড়ি ভোরের আলো ফোটার আগে চাঁদেরহাট কুটিরের সামনে হাজির। কাঁধে ব্যাগ বোঝাই করে আকাশের সাইড বেরিয়ে পড়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে। পিছন পিছন ইয়াসমিন জামান আর তুতুল এগিয়ে। বড় একটা ঘোমটা টেনে মায়ের পিছনে আড়াল করে দাঁড়িয়ে তুতুল ভাইজানার প্রিয় মানুষটাকে বিদায় জানাতে সারা রাত এক ফোঁটাও ঘুমোয়নি সে। ইয়াসমিন জামান কিছুটা এগিয়ে এসে দোয়া পড়ে ছেলের সারা গায়ে ফু দিয়ে ধীর গলায় বলেন, পৌঁছে কল দিবে। শাহিদ নিরাশ গলায় আসতে বলে, আজকে কেন আম্মি? রেগে যান ইয়াসমিন জামান। ছেলেটা এতটা অবুঝ কেন? বিরক্তিকর মুখমণ্ডল করে ফিসফিস করে, এই মুহূর্তে তোমার শহরে পৌঁছানো জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখানে আর এক মুহূর্ত নয়। ছোট হুজুরের দৃষ্টি ভয়ঙ্কর। সেখানে থেকে বারবার বাঁচবে না তুমি। তোমার ভোলার জন্য তোমার ভালোর জন্য এখন তোমার শহরে থাকা জরুরি। আমি না ডাকলে ভুল করো এখানে আসবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে হালকা জড়িয়ে তুতুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বিদায় জানায়। কোনো কিছু না বলেই গাড়িতে উঠে বসে। হঠাৎ পুরুষালী গলায় পিছনে ফিরতে যাবে, ঠাস করে কপালে চুমু খেয়ে যেতে যেতে তাড়াহুড়ো করে ধীর গলায় বলে, বড় বড় চোখে মা আর ভাইকে দেখে যারা সামনে এগিয়ে। যখন বুঝতে পারে কেউ দেখেনি, বুক থেকে শান্তির নিঃশ্বাস ত্যাগ করে লাজুক চোখে জ্বলন্ত গাড়ির দিকে তাকায়। আকাশ মিটমিট করে হাসছে, যা দেখে উল্টো ঘুরে দৌড়ে নিজ ঘরে চলে যায়। ইস, কি লজ্জাজনক বিষয়! যদি আম্মি ভাইজান দেখতো। লাজে গাল লাল হয়ে উঠেছে। হাতের আংটির দিকে তাকিয়ে লাজুক হেসে বিড়বিড় করে, নির্লজ্জ পুরুষ। উক্ত তাকমা দিয়ে লাজুক চোখে খোলা জানালা দিয়ে ফাঁকা রাস্তায় তাকায়। তার 10 শ্রেণীর পরীক্ষার সময়কালীন থেকে আকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক। পরীক্ষা শেষ হতে দুপরিবারের সম্মতিতেই তাদের এনগেজমেন্ট সম্পন্ন হয়। কথা হয়েছে আকাশের একটা ভালো চাকরি হলেই দুমদাম করে বিয়ে হবে দুজনের। এত মাখো মাখো প্রেম নয় তাদের, আড়ালে আবডালে লুকিয়ে চুরিয়ে প্রেম, যেন কিশোর কিশোরী দুজন। গতকালের ভয়ঙ্কর তুফানের পর নতুন সকাল, ফকফকে নরম রোদ। ধীরে ধীরে আয়নার ঘুম ছুটতেই নাক মুখ ঘষে ঘুম কাটাতে যাবে। হঠাৎ পুরুষালী সুগন্ধি খুব কাছ থেকে অনুভব করতেই ঘুম একেবারে ছুটে যায়।
ভয়ে ভয়ে ঠিকঠাক চোখ খুলতে লাল লাল চোখে এলোমেলো চুলের ইরফানকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে লাফিয়ে বেডের সাথে চেপে যায়। আয়নার ভয়ে কাঁপতে থাকা দেখে বাঁকা হাসে ইরফান। মেয়েটা জমের মতো ভয় করে। চুলে হাত বুলিয়ে সোজা হয়ে বসে হাত এগিয়ে কাছে আসো। পুরুষালী গম্ভীর গলায় পুনরায় কেঁপে ওঠে। গতকালের কথা মনে পড়তে পরক্ষণে একটু এগিয়ে বসে। এত সকাল সকাল ইরফানের এতটা কাছে এগিয়ে নিজেকে আবিষ্কার করে ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার জোগাড়। একটু এগিয়ে আসতে হাত টেনে নিজের দিকে টেনে বুকে চেপে ধরে। গুড মর্নিং মেরি জান। আয়না কিছুটা সময় নিয়ে উত্তর করে। গুড মর্নিং। ইরফান মুচকি হেসে কপালে চুল কানে গুজে দিয়ে ঘড়ির দিকে এক পলক তাকিয়ে ক্ষুধা পেয়েছে? আয়না ঠোঁটে ঠোঁট চেপে ধরে। সত্যিই তার ক্ষুধা পেয়েছে। তার ক্ষুধা ভয়ঙ্কর। পরিস্থিতি যেমনই হোক, এই একটা জিনিস ভয় পায় না, সময় অসময়ে ক্ষুধা পায়। কিন্তু সমস্যা হচ্ছে লজ্জায় তা বলতে পারছে না। ইরফান কিছু সময় গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, যাও ফ্রেশ হয়ে আসো, ফার্স্ট আসবে। আয়না মাথা নাড়িয়ে সায় জানিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বুকে হাত চেপে দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। এতক্ষণে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পরক্ষণে ইরফানের কথা মাথায় আসতেই তাড়াতাড়ি করে ফ্রেশ হতে শুরু করে। আয়না ফ্রেশ হয়ে বের হতেই ইরফান তার চুল যত্ন সহকারে বেঁধে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আয়না ফ্রেশ হয়ে বের হতেই ইরফান তার চুল যত্ন সহকারে বেঁধে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। যাওয়ার পূর্বে একটা বিশাল সাইজের কিটক্যাট হাতে ধরিয়ে চুপচাপ বসে থাকতে বলে যায়। আয়নাও চুপচাপ চকলেট নাড়িয়ে চাড়িয়ে খায়। ক্ষুধার সময় পানি ভাতও তার কাছে অমৃত। আর এই জিনিসটা তো তার পছন্দের শীর্ষে। গতকালই ইরফান ড্রয়ার ভর্তি করেছে তার পছন্দের খাবার দিয়ে। ছুঁয়েও দেখেনি আয়না। আজকে নিজে থেকে দিয়েছে তো তাই খেয়ে নিল। খুব কম সময়ে একদম ফিটফাট হয়ে বেরিয়ে আসে ইরফান। দেখে বোঝা যাচ্ছে বের হবে। তা দেখে মনে মনে আনন্দিত হয় আয়না। যতক্ষণ ইরফান বাড়িতে না থাকবে, এখন থেকে সেই সময়টুকু আয়না জীবনের সবচেয়ে আনন্দময় সময়। সে থাকলে তো নড়তেও ভেবে নড়ে আয়না। যদি সে না থাকে তখন নিজেকে মুক্ত মনে হবে তার। বরাবরই ইরফান টাইম মেনটেন করে। সময়ের কাজ তার সময়ে পছন্দ। তাই তার আশেপাশের সবাইকেও সময় মেনটেন করে চলতে হয়। এটাই তার নিয়ম। চকলেট সাবার করে আয়নাকে আগের জায়গায় গুছিয়ে বসে থাকতে দেখে মুচকি হাসে ইরফান। কালো রঙের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে এসে হাত টেনে কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে ঘরের বাহিরে পা রাখে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আয়না চারদিক পরখ করে নেয়। গতবার এসেছিল সে এখানে ৫-১০টা সাধারণ মানুষের মতোই। আর এখন সে ভিন্ন। হঠাৎ ইরফানের ফোন বেজে উঠতেই ভাবনা থেকে বেরিয়ে আসে। আর চোখে তাকাতেই ইরফান গালে হাত ছুঁয়ে ইশারা করে বিশাল কাঁচের টেবিল দেখিয়ে। টেবিলে গিয়ে বসো, আমি কল অ্যাটেন্ড করে আসছি। আয়না মাথা নাড়িয়ে সায় দিতে কপালে চুমু খেয়ে মোবাইল রিসিভ করে অপর পাশে যেতে যেতে গম্ভীর দৃষ্টিতে ইশারা করে যেতে। ছোট ছোট পায়ে চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে যায় আয়না। বুঝে নেয় খুব গুরুত্বপূর্ণ কল, না হলে যে হারে তার প্রতি পাগল, এক পা একা ছাড়তে নারাজ। আয়না বড় বড় চোখে সব কিছু দেখে যতদূর দৃষ্টি যায়। সব কিছু পরিপাটি, আকর্ষণীয়, দামি আসবাব আর নান্দনিক জিনিসে সব কিছু মুড়িয়ে। কতজন মহিলা সার্ভেন্ট মিলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন কাজে ব্যস্ত। সবার পরনে একই পোশাক, কিন্তু নজরে আসে না কোনো পুরুষ কর্মী। শুধু দরজার বাহিরে বিশাল দেহের লম্বা লম্বা গার্ডগুলো ব্যতীত। ধরতে গেলে সম্পূর্ণ বাড়ির ভিতরে শুধু মহিলা কর্মী ছাড়া কোনো পুরুষ কর্মী নেই। কয়েকজন হাতে হাতে ধীর সুস্থে পরিপাটি করে টেবিল জুড়ে পাহাড়ি রকমের খাবার দিয়ে টেবিল ভর্তি করছেন। আজ প্রথম সে নিচে খেতে এলো। জড়তা কাজ করছে খুব। এখানে সবাই কেমন অদ্ভুত, চোখ তুলেও তাকে কেউ দেখছে না। সালাম দিচ্ছে মাথা নিচু করে।
নিজের বয়সে বড় মানুষদের কাছে এমন ব্যবহার পেয়ে দ্বিগুণ অস্বস্তি বোধ হয় তার। সবাইকে এমন রোবটের মতো কাজ করতে দেখে আয়না আরও ভয় পায়। বুঝে নেয় এ বাড়ির মানুষগুলো কতটা ডিসিপ্লিন মেনটেন করে। সব হয়তো ওই ভয়ঙ্কর রাক্ষসটার ভয়ে। পান থেকে চুন খসলেই সর্বনাশ, সেই ভয়ে মেপে পা ফেলতে চাই যেন তার দ্বারা ভুল না হয়, কিন্তু বিধিবাম। ভীতু পায়ে এগিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে একদম আসফিয়া খানের গায়ের উপর। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে বাঁচাতে সক্ষম হলেও তার ধাক্কায় আসফিয়া খানের হাতের কাচের সুগন্ধি বোতল ভেঙে চৌচির। দুবাইয়ের সবচেয়ে বড় ব্র্যান্ডের খুশবু, শুধুমাত্র খাস তার জন্য বানানো হয়েছে, কোনো কপি তৈরি হয়নি। সেই খুশবু বেশ মনে ধরেছে আসফিয়া খানের। আজকেই পুনরায় সুগন্ধিটা মেইন ফ্যাক্টরিতে পাঠাবেন নতুন কিছু বানানোর জন্য। যেহেতু এটার ডুপ্লিকেট নেই, এই মেইন সুগন্ধি ছাড়া নতুন সুগন্ধি তৈরি কিছুতেই সম্ভব নয়। সেই প্রিয় জিনিস ভাঙতে দেখে রেগে ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি। চিৎকার করে ওঠে তিক্ত মেজাজে। আয় হায়, আমার শখের সুগন্ধি ভেঙে গুড়িয়ে আশাময় আমার চাবুক নিয়ে আয় মেয়ে। চোখ তুলে কাঁপতে থাকা আয়নাকে দেখে থেমে যান তিনি। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। মাথা নাড়িয়ে সাফাই গাইতে গাইতে, আমি আমি ভুল করে হয়ে গিয়েছি, দেখিনি। রাগ গিলে নেন আসফিয়া খান। হঠাৎ ইরফানকে ছুটে আসতে দেখে নিভে যায় রাগ। সিঁড়ির কোণায় দাঁড়িয়ে কাঁপতে থাকা আয়নার শরীর নিজের সাথে মিশিয়ে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে সামনে দাঁড়ানো আসফিয়া খানের দিকে। ততক্ষণে বাড়ির সবাই এসে হাজির। ইমরান খান মাত্র বাহিরে থেকে এসেছেন, সঙ্গে ইশাক। সাফিয়া খাবার ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখতে কিচেনে গিয়েছিল। আসফিয়া খানের চিৎকার চেঁচামেচিতে সেও আতকে দৌড়ে উপস্থিত। এক এক করে সবাই এসে গিয়েছে, যা দেখে লজ্জায় ডুকরে ওঠে আয়না। এত বেঁচে চলেও সেই বিপদে পড়তেই হলো। এতগুলো মানুষের সামনে অপদস্থ হয়ে লজ্জার সঙ্গে আসফিয়া খানের চেঁচামেচিতে ভয়ে জড়সড় হয়ে ইরফানের শক্ত বুকে মিশে গিয়েছে। সেই কান্নার স্বরে আরও তেতে ওঠে ইরফান। রাগে শরীর কাঁপছে তার। শক্ত হাতে জড়িয়ে ধরা হাতের রগ ফুলে উঠেছে। ভয়ঙ্কর চোখে তাকাতে আসফিয়া খান মাথার ওড়না টেনে ছেলেকে বুঝ দিতে আসবেন, তার পূর্বে আগুনে ঘি স্বরূপ আশা নামের আসফিয়া খানের খাস কর্মী চাবুক হাতে ছুটে আসেন। তা দেখে ফুসফুস নিঃশ্বাস ফেলা ইরফান দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর গলায়, আপনি আমার জানকে আঘাত করতে চাবুক আনিয়েছেন আম্মি? আটকে ওঠেন আসফিয়া খান। ইমরান খান গম্ভীর দৃষ্টিতে বিবির দিকে তাকিয়ে চোখ মুখে রাগ চেপে ওঠে। আসফিয়া খান কিছু বলার পূর্বে পুনরায় হুঙ্কার দিয়ে ওঠে ইরফান। যার চোখের পানি সহ্য হয় না তাকে আঘাত করতে চাইছেন আপনি? আপনি কেন তার সাথে উচ্চ স্বরে কথা বলছেন কেন? চেয়ার টেনে সামনের খাবারের কাঁচের টেবিলে ছুঁড়ে মারতেই ঝনঝন করে ভেঙে গুঁড়িয়ে যায় বিশাল টেবিল। সঙ্গে সকল খাবার ফ্লোরে পড়ে সারা ঘরে বিছিয়ে যায়। ভীতু আয়ানা ভয়ে সিঁড়ির কোণায় ঘেঁষে দাঁড়াতেই সাফিয়া তাকে আড়াল করে নেয়। এই ঘরের সব কটা পাগল, আর এই পাগলের মাঝে সাফিয়াকে শুধু আয়নার সুস্থ মস্তিষ্কের মনে হয়। সাফিয়া বুঝতে পারে আজ এক কিয়ামত যাবে সম্পূর্ণ খান বাড়ির উপরে। আসফিয়া খান ইরফানের দিকে এগিয়ে আসতে আসতে, তুমি ভুল বুঝছো ইরফান, আমার পছন্দের সুগন্ধি ভেঙে যাওয়া খেয়াল করিনি সামনে কে, তাই আপনার 2 টাকার সুগন্ধির জন্য ইরফান খানের জানকে আঘাত করার দুঃসাহস করবেন আপনি? বলেছিলাম না তার সামনে আমি কোনো সম্পর্ক মানব না? তাকে আঘাত করতে বলার সময় বুক কাঁপেনি আপনার? পুনরায় লাথি মেরে কাঁচের ফুলের টব, বিশাল টেবিল এক এক করে সব তছনছ করতে থাকে। সাফিয়ার ইশারায় আয়না আগেই চোখ মুখে হাত চেপে। আসফিয়া খান ইশারায় ইমরান খানকে ছেলেকে থামতে বললেন, কিন্তু তিনি বিরক্তিকর মুখমণ্ডল করে নিজ ঘরে চলে যান। আসফিয়া খান রাগান্বিত চোখে সেদিকে তাকাতেই ইরফানের ভয়ঙ্কর কণ্ঠে কানে আসতেই কেঁপে ওঠেন। আপনি আমার প্রিয় জিনিসকে আঘাত করতে চাওয়ার মতো ভুল করেছেন আম্মি। আপনি জানেন না সে আমার কে? জানেন না আপনার ছেলে তার প্রতি ভুল করেও কিছু হলে কতটা ভয়াবহ নিষ্ঠুর হয়ে উঠতে পারে? আমি বলছি তো ইরফান ভুল করে। থামিয়ে দেয় ইরফান বৃদ্ধা আঙুল দিয়ে ভ্রু ঘষে। সরি আম্মি, তার প্রতি কোনো ভুল নয়। বলেছিলাম তাকে মাথায় করে রাখুন। ছেলের সুখ চান তো,
কিন্তু আপনি তা করেননি। আপনি আমার প্রিয় জিনিসকে আঘাত করতে এসেছিলেন। এখন আমি আপনার প্রিয় জিনিসকে শুধু আঘাত নয়, দুনিয়া ছাড়া করব। আটকে ওঠে আফিয়া খান। এগিয়ে আসতে আসতে এমন করবে না ইরফান। শয়তানি হেসে মায়ের কপালে চুমু খেয়ে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে এমনটাই হবে। আপনি ভুলে যাচ্ছেন আপনার ছেলে এক কথার মানুষ। সুবুরকে চোখের ইশারা করতে পলকের মাঝে বিশাল বড় রামদা নিয়ে সদর দরজায় হাজির হন। ইরফানের হাতে দা তুলে দিতে তা দিয়ে সদর দরজায় পেরিয়ে বড় বড় পায়ে এগিয়ে যায়। রাগে হিংস্র হয়ে উঠছে তা দেখে আসফিয়া খান পিছন পিছন ছুটে আসেন। রক্তমাখা দা নিয়ে ক্ষিপ্ত পায়ে ইরফানকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে ভয়ে আটকে উঠে তৎক্ষণাৎ সাফিয়ার পিছনে লেপ্টে দাঁড়ায় আয়ানা। রক্তে মাখামাখি শরীরে যমদূতের আগমনে আত্মা লাফিয়ে ওঠে তার। ভয়ে থরথর করে কাঁপতে থাকা শরীরটা স্থির হতেই শুরু করেছিল মাত্র, কিন্তু তার মাঝে পুনরায় এমন ভয়ঙ্কর দৃশ্যে ভয়ে জড়সড় হয়ে মিশে থাকে। সাফিয়াও ভীষণ ভীতু। আয়নাকে আড়াল করে দুজন হলঘরে সিঁড়ির কোনায় ঘেঁষে দাঁড়িয়ে। ইরফানকে বড় বড় কদমে এগিয়ে আসতে দেখা যায়। রাগে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সুন্দর পরিপাটি করে থাকা চুলগুলো অগোছালো, বুকের কাছের বেশ অনেকগুলো বোতাম খোলা, যার দরুন ফর্সা শক্ত পুরুষালী বুকে এবং কি গলায় রক্তের স্রোত বয়ে ভেজা শার্ট আরও ভিজিয়ে দিচ্ছে। মুখেও ছিটে ছিটে রক্ত, বাজপাখি আকৃতির দুহাত গাঢ় রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মেঝেতে। কি ভয়ঙ্কর হিংস্র লাগছে দেখতে তাকে। এমন রূপে আশেপাশের সকলে ভীতু হলো। আয়নার আর দেখা হলো না সে ভয়ঙ্কর রূপ। ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে, গা গুলিয়ে আসছে তার। সামান্য রক্ত ঠিক আছে, কিন্তু এমন গা ভাসানো অতিরিক্ত রক্ত সহ্য হয় না তার। গা গুলিয়ে বমি পায়, মাথা চক্কর দেয়। আসফিয়া খান সোফায় বসা ছিলেন। ইরফানকে রক্তে মাখামাখি শরীরে রামদা হাতে বাড়িতে প্রবেশ করতে দেখে উত্তেজিত পায়ে দৌড়ে ছেলের মুখ বরাবর দাঁড়ান। ভালো করে পরখ করে আটকে ওঠে। ইরফান, তুমি আমার প্রাণীগুলো মেরে দিয়েছো। ইরফানকে উত্তর করতে দেখা যায় না। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে সাফিয়ার লম্বাটে নারী শরীরের পিছনে লুকায়িত ছোট আয়নাকে, যে নিজের সর্বোচ্চ দিয়ে আড়াল করতে চাইছে। এত ছোট সাইজের যে একটু দেখতে নাদুস নুদুস লম্বাটে সাফিয়ার শরীরে ভালো মতো নিজেকে আড়াল করে নিতে সক্ষম হয় অনায়াসেই। এতে যেন রাগের পারও তীব্র হয়, শক্ত চোয়ালে আরও শক্ত হয়ে ওঠে, দাঁত কিরমির করে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে অধৈর্য হয়ে ওঠেন আসফিয়া খান। পুনরায় জানতে চান, কি হলো, উত্তর দাও। আ হাতের রামদা পায়ের কাছে ছিটকে পড়তেই দূরে সরে যান আসফিয়া খান। বরাবরই ইরফান ভয়ঙ্কর, তার রাগ হিংস্রতা ছাড়াই। চোখ বুজে এই খান পরিবারের সব পুরুষ থেকে সবচেয়ে বেশি ইরফান খান নিষ্ঠুর। তার নিষ্ঠুরতা পশুকেও হার মানায়। আসফিয়া খান জানেন ছেলেকে। তিনি বুক ফুলিয়ে বলতে পারেন, ইতিহাস এই খান বংশের নাম রচিত করলে তার ছেলে ইরফান খান শীর্ষে থাকবে। ঘাড় তেরা রকচাটা আর কখনো উত্তর দিতে নয়, নিতে পছন্দ করে। সেই ছেলে উত্তর করবে না জেনেও অধীর আগ্রহে তাকিয়ে। আপনার কি মনে হয় আপনি প্রশ্ন করবেন আর আমি উত্তর করব? উত্তর করার মানুষ আমাকে মনে হয়? তাই বলে তুমি আমার শখের পশুগুলো জবাই করবে? বাঁকা হাসে ইরফান, মায়ের ওড়নার আঁচলে রক্তমাখা হাত মুছে ডোন্ট কেয়ার ভাব নিয়ে। আমার শখ, আমার প্রিয় জিনিস সবার আগে। আরেকবার আপনার জন্য বা আমি ব্যতীত অন্য কিছু তার চোখের পানির কারণ হয়েছে তো, তাহলে শুধু খান বাড়ি নয়, সম্পূর্ণ কাশ্মীর জ্বালিয়ে ছারখার করে দিব। মাইন্ডেড। আসফিয়া খান মুখ কালো করে তাকিয়ে রইলেন, দ্বিতীয় শব্দ ব্যয় করলেন না। ইরফান গরম মেজাজে সিঁড়ির কাছটায় এগিয়ে আসতে সাফিয়া ছুটে পালাতে চায়, কিন্তু আয়নার শক্ত মুঠো তার কাপড় খামছে, যার জন্য সরতে পারে না। ভয়ে মাথা নিচু করে নেয়। হঠাৎ হাতে শক্ত থাপায় ঘাবড়ে চোখ বড় বড় করে তাকায় আয়না। সামনে ইরফানের শক্ত জোয়ালে ভেসে ওঠে পশু জবাইয়ের তাজা রক্তের সাথে তার ভয়ঙ্কর হিংস্র চাহনি। ভয়ে চিৎকার করে হাত টেনে সাফিয়ার সাথে মিশে যেতে চায়, কিন্তু ইরফান টেনে নিজের বুকের সাথে মিশিয়ে দুহাত কোমরে চেপে ধরতেই লাফালাফি শুরু করে দেয় মেয়েটা।
ছোটার জন্য। ছাড়ে না ইরফান, শক্ত করে চেপে ধরে সাফিয়ার দিকে ঘাড় ঘুরিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে শাসিয়ে। একদম আমার জিনিসে হাত লাগাবে না সাফিয়া, তাহলে ভুলে যাবো তুমি আমার বড় ভাই জানের কিছু। একদম কলিজা ছিঁড়ে ফেলবো। ভয়ে বড় বড় শ্বাস টেনে উপর নিচ মাথা দুলিয়ে সায় দেয় সাফিয়া। ভয়ে থরথর করে কাঁপে। শাশুড়ি তাসফিয়া খানকেও এতটা ভয় পায় না, ইরফানের সামনে পড়লে যতটা ভয়ে আড়ষ্ট হয়ে পড়ে। ইরফান বাঁকা হেসে আয়না ছটফট করতে থাকা শরীরটা বলিষ্ঠ হাতে কাঁধে তুলে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে নিজ কক্ষে চলে যায়। হাঁফ ছেড়ে বাঁচে সাফিয়া। ইরফান যেতে দৌড়ে নিজ ঘরে ঢোকে, দরজা আটকে বিছানায় গুটিসুটি মেরে বসে পড়ে। একটুর জন্য প্রাণ যাচ্ছিল তার। আসফিয়া খান একবার ছেড়ে যাওয়ার দিকে তাকিয়ে সদর দরজা পেরিয়ে ছোটেন বাড়ির পিছনের দিকটাই, যা শেষ সীমান্তে তার প্রিয় খামার। কয়েকজন গার্ড মিলে জায়গা পরিষ্কার করছিল। তাকে দেখে মাথা নিচু করে সরে দাঁড়ান। আসফিয়া খান সেদিকে গিয়ে চোখ দুটো বুজে নেন। সম্পূর্ণ সবুজ ঘাস রক্তে ভেসে যাচ্ছে। খাবারের কিচ্ছু রাখেনি ইরফান। 5টা ভেড়ার বাচ্চা সহ 2টো শখের হরিণ ছিল, সব কটাকে মেরে বিছিয়ে রেখেছে। তপ্ত নিঃশ্বাস ফেলে সেসব প্রাণী ডেঞ্জারাস জোনে পাঠিয়ে চলে আসেন আসফিয়া খান। আসার পূর্বে নতুন প্রাণী আনার জন্য পাঠান কয়েকজন গার্ডকে। ইরফান আগেও এমন কাজ বহুবার করেছে। আয়নাকে কাঁধে তুলে নিজের বিশাল কক্ষে প্রবেশ করে ডিরেক্ট ওয়াশরুমে ঢুকে পড়ে ইরফান। মেয়েটা তখনও ছোটার জন্য লাফালাফি করছে, ভয়ে হাউমাউ করে কাঁদছে। ঠাস করে শাওয়ারের নিচে নামিয়ে দেওয়াল বরাবর দাঁড় করিয়ে আলতো করে গাল চেপে মুখ বরাবর করে। তাকাও। আয়না ছটফট করতে করতে মাথা নাড়িয়ে সরতে চাইলে কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে রাখে হিসিয়ে ওঠে ইরফান। চোখ তুলে দেখতে বলেছি, তাকাও চোখে। সময় নিয়ে তাকায় আয়না। একজোড়া লাল লাল চোখ নিবন্ধন তার দিকে। পরক্ষণে গলায় শুকনো রক্তের দাগে মুখ কুঁচকে চোখ গুড়িয়ে হাঁসফাঁস করতে করতে। আপনার শরীরের রক্ত আমার অস্বস্তি লাগছে। ভ্রু কুঁচকে আসে ইরফানের। আয়নার শরীর নিজের রক্ত মাখা শরীরে আরও মিশিয়ে খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে আয়নার ঘাড় ছুঁয়ে গম্ভীর গলায়। একজন মাফিয়ার ফিউচার বহুজান হয়ে সামান্য রক্তে ভয় হচ্ছে? আয়না নিঃসংকোচভাবে মাথা দুলিয়ে সরে যেতে চায়। ইতোপূর্বেই ইরফান দেওয়ালে মিশিয়ে শাওয়ার ছেড়ে দেয়। শীতল পানিতে লাফিয়ে ওঠে মেয়েটা। মুখ চোখ চেপে জোরে জোরে শ্বাস টেনে সরে আসতে চায়। ইরফান ছাড়ে না। শীত গরম সব সময় গরম পানি চাই, চাই মানে চাই। আয়নার সে ঠান্ডা পানিতে শরীর ভেজাতে পারে না, তার জন্মে শীত। সেখানেই শীতের দিনে ঠান্ডা পানি শরীরে পড়তেই শীতে থরথর করে কেঁপে ওঠে। সরতে চায়, কিন্তু ইরফান নিজের এক হাতে আয়নার 2 হাত বেঁধে কোমর চেপে ধরে, সঙ্গে সঙ্গে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। প্রথমে কি হলো বোঝে না আয়না, পরক্ষণে বুঝতে পেরে হাঁসফাঁস করতে চায়। নড়ে সরে যেতে সাহস করার পূর্বেই ইরফান চুম্বন অবস্থায় লাল লাল চোখে তাকাতেই থেমে যায়। একটুও নড়ে না, পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ভয়ে টু শব্দও করে না। সময় নিয়ে ছাড়ে ইরফান। বিরক্তিকর মুখমণ্ডল করে আয়নার চোখ বুজে জোরে জোরে শ্বাস নেওয়ার দিকে তাকিয়ে গাল চেপে পুনরায় ঠাস ঠাস 2টো চুমু খেয়ে গম্ভীর গলায়। রোমান্স টাইমে একদম বিরক্ত করবে না আয়ু, তাহলে তোমার ফোলা ফোলা নরম রসগোল্লার মতো গাল কামড়ে ছিঁড়ে ফেলবো। লজ্জায় নুয়ে পড়ে মাথা তৎক্ষণাৎ ইরফানের ভয়ঙ্কর কথার ভয়ে আড়ষ্ট হয়ে যায়। কিশোরী বয়সের প্রথম চুম্বন ঠিকঠাক হজম হলো না। হঠাৎ শরীরে সাদা ওড়না ইরফান টেনে খুলে নিতে ভয়ে কেঁপে ওঠে, পা জমে যায়। কিন্তু পরক্ষণে ভেজা শরীরে ওড়না ভালোভাবে পেঁচিয়ে দিতেই স্থির হয়। এত নেশাক্ত কেন তুমি আয়ুজান? নিয়ন্ত্রণ হারাচ্ছি আমি। ইরফান ভালোভাবে শরীরের ওড়না পেঁচিয়ে গালে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে কেঁপে ওঠে আয়না। ইরফান সেই ছোট্ট শরীরের মৃদু কম্পন দেখে, মুচকি হেসে কপালে চুমু এঁকে দিতেই মেয়েটার দ্বিগুণ কাঁপে। হঠাৎ সাফিয়ার জড়িয়ে ধরে থাকা মনে পড়তেই নরম হাসি উড়ে যায়, শক্ত হয়ে ওঠে চোয়াল। উত্তেজিত হয় তা দেখে পুনরায় ভয়রা জেগে ধরে আনায়ার মন।
ইরফান এলোমেলো হাতে শাওয়ার জেল তুলে যত্ন সহকারে আয়নার হাত ঘষে দিতে থাকে। একবার, দুইবার, অসংখ্যবার। যখন মনে হয় এবার ঠিক আছে তখনই শান্ত হয়, কিন্তু শান্ত হতে পারে না আয়ানা। ইরফানকে অস্বাভাবিক হতে দেখে ভয়ে মিইয়ে যায়। হাত ঝলসে বারবার ঘষে দেওয়ার পরবর্তীতে সেই ঘষে দেওয়া একই স্থানে ইরফান পরপর চুমু খেতে দেখে অবাক হয়। তুমি শুধু আমার আয়োজন, শুধুমাত্র আমার। তোমার কোনো কিছুতে এক চুল পরিমাণ ভাগ আমি দেব না। পরবর্তীতে আমি ব্যতীত কেউ তোমাকে ছুঁয়ে দিলে তার শরীর আমি এতটা জখম করব, সকলে হাতকে উঠবে ভয়ে, একদম জানে মেরে ফেলবো। মনে পড়ে আয়নার নিচে সাফিয়াকে শাসিয়ে আসার কথা। মাথা শূন্য হয়ে যায় তার। সাফিয়া তো পুরুষ মানুষ নয়। তাহলে? আয়নার অবাক চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে ইরফান, একটা শুকনো তোয়ালে দিয়ে শরীর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে। তুমি একান্ত আমার। তোমাকে ছুতে আসা সবকিছু আমি দুমড়ে মুচড়ে শেষ করে দিব। সেটা মেয়ে হোক, আই ডোন্ট কেয়ার। আমার জিনিসে কারোর বিন্দু মাত্র স্পর্শ আমি সহ্য করব না। হঠাৎ ইরফানের শক্ত হাত আয়নার নরম হাত টেনে নিজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে রাখতেই কেঁপে ওঠে আয়না। তুমি শুধু আমাকে ভালোবাসো সুইট হার্ট। এ বাচ্চা মেয়েটাকে। ইরফান দেখতে তো পুরাই আগুন। কোথা থেকে নিয়ে এলে এত সুন্দর ফুলকে? শুভর মাত্রই একটা নীল রঙের ফাইল ইরফানের নিকট এগিয়ে দিচ্ছিল। হঠাৎ এমন কথায় ভয়ে আটকে ওঠে। বড় বড় চোখে তাকায় সামনে বিয়ারের গ্লাসে চুমুক দিতে থাকা রিক, যার দৃষ্টি উকি ঝুঁকি মারছে বাগানের দিকটায়। সেখানে তো মাত্রই আয়না ম্যামকে বস বসিয়ে এলো। ভাবতেই সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তড়িৎ গতিতে তাকায় শুভর বস ইরফানের দিকে। এতেই ভয়ের পরিমাণ তীব্র হয় শুভরের সাথে সাথে পাশে মাথা নত করে গোল হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোও কিছুটা ভয় পায়, কিন্তু চেহারা শক্ত করে স্থির দাঁড়িয়ে। শুভ শুকনো ঢোক গিলে তার আতঙ্ক পুনরায় বাড়িয়ে দিতেই রিক হাতের গ্লাস রেখে তরতাজা মনে বাগানের দিকে অস্থির দৃষ্টি বোলাতে বোলাতে পুনরায় বলে ওঠে, মেয়েটাকে আমার মনে ধরেছে, তাকে আমায় দিয়ে দাও। ইরফান বিনিময়ে রাশিয়ার অংশটা আমি তোমাকে দিয়ে দিব। বিশ্বের সবগুলো দেশে পাশাপাশি রাশিয়াতে জ্বলবে তোমার রাজ। মাফিয়া দুনিয়াতে তুমি প্রথম, যার বিশ্বের সবগুলো দেশে রাজ চলবে। মাফিয়া জগতে তোমাকে সকলে ভয় করে, থরথর করে কাঁপে। তোমার আগমনে যদি এই সবের সাথে রাশিয়ার মতো মাফিয়াদের সবচেয়ে বড় জায়গা তোমার আয়াত্তের হয়, তাহলে তোমার শক্তির আন্দাজ আমি নিজেও করতে পারছি না। জাস্ট ইমাজিংয়ের বাইরে চলো, তাহলে ডিল কনফার্ম করা যাক। আমি তোমাকে রাশিয়া দিব আর তুমি হঠাৎ আক্রমণে সাদা চামড়ার রিক ব্যথায় কুকড়ে ওঠে। ইরফানের দিকে চোখ বড় বড় করে তাকায়। সামনে বসা ইরফানকে দেখে রুহু বেরিয়ে আসার জোগাড়। ভয়ে চেয়ারের সাথেই মিশে যেতে চায়। জোরে জোরে শ্বাস টেনে পিছিয়ে যাওয়ার পূর্বেই ইরফানের হিংস্র থাবায় কলার চেপে টেনে ডান পাশের ঘাড় বাঁকিয়ে হাতের মুঠোয় চেপে ধরা কলম দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকে ঘাড়ের মাঝ বরাবর। 1, 2 অসংখ্যবার একই জায়গায় আঘাত করতে থাকা শক্ত দানবীয় হাত নয়, যেন দাঁড়ালো মেশিন। রিক তখনও ছটফট করতে চায়, বাঁচার তাগিদে জোরে শ্বাস টেনে বাঁচার চেষ্টা চালায়, কিন্তু হাই সেন্সিটিভ স্থানে আঘাতে শরীর স্থির হয়ে ওঠে। ইরফান আরাম করে বারবার আঘাত করে যাচ্ছে, যেন হাওয়ায় আঘাত করছে। শান্ত গম্ভীর, শুধু দৃষ্টিতে হিংস্রতা। ঠান্ডা মাথায় একের পর এক আঘাত করার ফলে রিকের গলা ক্ষতবিক্ষত হয়ে শ্বাসনালীতে গিয়ে বিঁধে। মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকা রিক চোখ বড় বড় করে শুধু তাকায়। অনুনয় করার আওয়াজটুকুও আর বের হয় না। বন্দুক হাতে এত সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকা 10-12 জন সাদা চামড়ার বিদেশি গার্ড যারা রিকের সাথে উপস্থিত হয়েছিল, তারাও এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে পালাতে চায়, কিন্তু তার পূর্বেই সাউন্ডপ্রুফ বন্দুকের বুলেট ভেদ করে মগজের সঙ্গে সঙ্গে সব মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক মিনিটের ব্যবধানে সম্পূর্ণ খান বাড়ির পিছনের স্থানটা ধ্বংসযোগ্য স্থির হয়ে ওঠে। সে আমার জান, তার দিকে ভুল করেও তাকানো সবকিছু আমি নিঃশেষ করে দিই। সেখানে তুই তাকে লাল সার চোখে দেখিস, ব্লাডি বিচ।
বলে পুনরায় আঘাত করতে থাকে। রাগে হিংস্র সিংহে পরিণত হয়েছে ইরফান। সারা হাতের তাজা ভেজা, মুখেও রক্তের ছিটা মাখামাখি। এত সময় শান্ত ভঙ্গিতে আক্রমণ করলেও ঝড় আসার পূর্বাভাসের মতো এখন হায়নায় পরিণত হয়েছে, যা তাঁতের পিছনে হাড় গুঁড়ো করে দিবে এই নির্জীবের। একজন রাশিয়ান বড় মাপের মাফিয়া হওয়ায় এত আঘাতের পরও ঠিক যান বেঁচে আছে রিকের। এত আঘাতের পরও বাঁচার তাগিদে ছটফট করছে যখন জানতে পারে ইরফান খানের একান্ত নারীকে সে বাবার আশা করেছে। বুঝতে পেরে ভয়ে কলিজা কাঁপিয়ে ওঠে, থরথর করে কাঁপতে থাকে, চোখ মুখে আধার নেমে আসে, আর মৃত্যুর ভয়ে চারিদিকে সব ঝাপসা দিশেহারা হয়ে যায়। ইরফান খান শুধু একটা নাম নয়, একটা ত্রাস, যার ভয়ে মাফিয়া জগতের সকলেই থরথর করে কাঁপে, যার তীক্ষ্ণ বুদ্ধি আর ঈগল দৃষ্টির কাছে বড় বড় মাফিয়াদের হেরে যাওয়ায় ছাড়তে হয়েছে। খুব কম সময়ে তার জয়ের নিশানা ছড়িয়ে পড়ে সব স্থানে। যা নিজের দাবি করেছে ছিনিয়ে নিয়েছে সে। বংশের শক্তি নয়, ইরফান খান নিজেই শক্তির সাম্রাজ্য নিয়ে বসে। রাশিয়ার মতো বড় মাফিয়া জগতে তার বিশাল একটা চক্র রয়েছে, সেই কাজে ডিল সাইন হচ্ছিল। কিন্তু রিকের মতো রাশিয়ান শক্তিশালী মাফিয়া লিডারের দুর্ভাগ্য যে সে ইরফান খানের জিনিসে ভুলবশত নজর দিয়েছে, যার ফলস্বরূপ মৃত্যু, শুধুই মৃত্যু। রিক বাঁচার জন্য আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে ছটফট করে, ব্যথায় কাতরাতে কাতরাতে চোখ বড় বড় করে পিছিয়ে যেতে চায়। তার পূর্বেই গলায় বসে থাকা একাংশ খাড়া হয়ে থাকা কলমে বুট জুতার চাপে একদম ভিতরে ঢুকে যায়। ব্যথায় জর্জরিত রিক গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু মায়া হয় না ইরফানের। বুকে লাথি মেরে বুক চেপে ধরে পরক্ষণে মাথায় চুল টেনে হিসিয়ে ওঠে। আমার সাম্রাজ্যের সব কিছু দামি, সব সব সব। সেখানে ভুল করেও কারোর চোখ তুলে তাকানো এলাও না। আর তুই কিনা নর্দমার কি এটা আমার সবচেয়ে সুন্দরতম দামি জিনিসে চোখ দিয়েছিস? তোর চোখ আমি খুবলে নিব, জানোয়ারের বাচ্চা। কথাটুকু বলেই ক্ষিপ্ত হাতে টেবিল থেকে কাচের গ্লাস তুলে নিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলে ইরফান। অতঃপর বাঁকা হেসে সেই কাচের ভাঙা অংশ চেপে ধীর গতিতে এগিয়ে আসে। তা দেখে প্রাণপণে পেছাতে চাইলে দুজন গার্ড দুদিক থেকে হাত চেপে ধরে, আর দুজন পা। রিক তরপাতে থাকে, অসহ্য যন্ত্রণা ভয়ে দুর্বল হয়ে গিয়েছে সে। ইরফান ঘাড় বাঁকিয়ে অদ্ভুত হেসে হাতের কাঁচের গ্লাসে তাকিয়ে হাঁটু মুড়ে বসে একদম রিগের মুখ বরাবর। ভয়ে বড় চোখ দুটো বেরিয়ে আসতে চায়, সেদিকে তাকিয়ে ইরফান ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এই মুহূর্তে তাকে ভয়ঙ্কর লাগছে, যেন অসুর ভর করেছে শরীরে। এই মুহূর্তে কোনো স্বাভাবিক মানুষ নয়, তাকে হিংস্র লাগছে। অস্বাভাবিক সত্তা যেন তার মাঝে জেগে উঠেছে। শক্ত হাতে মাথায় চুল খামচে ধরে হাতের গ্লাস সঙ্গে সঙ্গে চোখে বসিয়ে দেয়। এক এক করে দুই চোখের মণি বরাবর কাচের গ্লাস ভেঙে বসিয়ে দিতেই অতিরিক্ত ভয়ে আর ব্যথায় কাতরাতে থাকা রিক সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। তাতেও মনে জ্বালা মিটেনি। হাতে চাপাতি তুলে ভয়ঙ্কর গলায় হুঙ্কার দিয়ে ওঠে, এত ছোট জান নিয়ে ইরফান খানের কলিজার দিকে হাত বাড়িয়েছিস? তোর হাত আমি কেটে খান খান করে দিব। বলেই দু হাত কেটে দেয়। সেই রক্তের ছিটা চোখে মুখে পড়ে বিশ্রী দেখাচ্ছে। সুপুরের পেশায় বহুদিন এমন জঘন্য মৃত্যু রোজ দেখে, তবুও পেট গুলিয়ে ওঠে। ইরফান এক এক করে দু হাত কেটে বাঁকা হেসে হাতে চাপাতি ছুঁড়ে মেরে সোজা উঠে দাঁড়ায়। তৃপ্তির হাসি ফুটে মুখে। এই মুহূর্তে রক্তমাখা ইরফানকে সাইকো কিলার মনে হচ্ছে, যা তৃপ্তিময় হাসি কলিজায় ভয় ঢোকাতে সক্ষম। একজন গার্ড বালতি ভর্তি পানি নিয়ে এসে হাজির হয়। সেখান থেকে হাত মুখে পানি ছিটিয়ে অপরজন তোয়ালে এগিয়ে দিতেই শরীরে থাকা ছিটে ফোটা রক্ত পরিষ্কার করে গায়ের রক্তমাখা কালো দামি শার্ট ছুঁড়ে মারে। রোদের আলোতে খোলা বিশাল দেহের পিঠে বাজপাখি আকৃতির নীলচে ট্যাটু, যা ঘাড় ছুঁয়েছে তা চকচক করে ওঠে। হালকা কালচে বাদামি সফট চুলগুলো সোনালি রোদে ঝলমল করছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো সৌন্দর্য বাড়িয়ে দ্বিগুণ। তার চেয়েও আকর্ষণীয় সুচালো নাকের কালচে তিল।
দু হাতের পিঠের মতো আকৃতির ট্যাটুগুলো তার শক্তির নিখুঁত প্রমাণ। দেখতে আকর্ষণীয় পুরুষকে পেতে হাজারো নারী চায়, তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মরণপথে পা দিয়ে জীবন খোয়ায়। কিন্তু দিন শেষে এই পুরুষ এক নারীতে পাগলের মতো আসক্ত। তার আয়ুযান, তার নেশা, লালচে কালচে ঠোঁটে চিপায় সিগারেট চেপে টেনে নিচে পড়ে থাকা নিকের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে ইরফান। এগিয়ে এসে খোঁচা দাড়িযুক্ত গালে হাত ঘষে হিসিয়ে বলে, তার রূপ শুধু আমার জন্য তৈরি। সে আগুন, তার দিকে তাকালে ঠিক এইভাবে জ্বলে মরবি। আমি মারব। সে রক্ত, লাল গোলাপ, যার কাঁটা আমি ছুতে এলে এমন ভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তার চুলের ভাগও যেখানে আমি দিতে নারাজ, সেখানে তাকে সম্পূর্ণটা চেয়ে নিলি। হুঙ্কার দিয়ে কথাটুকু বলে পা দিয়ে মৃত শরীরটা একের পর এক লাথি মেরে আরও জখম করে চিৎকার করে ওঠে ইরফান। এই নর্দমার কিটকে ডেঞ্জারাস জোনে নিয়ে শার্কের পেটে ফেল। একটা টুকরো যদি অক্ষত থাকে, তোদের আমি দ্বিগুণ পিস করব। কথাটুকু বলতেই সব গার্ড ভয়ের সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সায় জানায়। একজন গার্ড নতুন শার্ট এগিয়ে দিতেই ইরফান গায়ে জড়িয়ে বাগানের উত্তর দিকে পা বাড়ায়, যেখানে আয়নাকে বসিয়ে রেখে এসেছিল। ইরফান চলে যেতে সবুজ চোখের ইশারায় বোঝায় সব কিছু ঠিকঠাক মতো করে নিতে। সঙ্গে সঙ্গে কয়েকজন গার্ড মিলে মৃত লাশটাকে বস্তায় ভরে ডেঞ্জারাস জোনের দিকে এগিয়ে যায়, যেটা খানবাড়ির শেষ সীমানায়। সেখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম ওয়াটার ট্যাক্সি, কারণ পুকুর পেরিয়ে সেই স্থানে পৌঁছতে হয়। গার্ডগুলো লাশটাকে ওয়াটার ট্যাক্সিতে তুলতেই শুভ্র উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে জলের উত্তাল পাতাল ঢেউ তুলে এগিয়ে যায়। নিষেধ করিনি বাইরের মানুষের সামনে যাবে না? তাহলে নিষেধাজ্ঞা অমান্য করে কেন বৈঠকখানার সামনে গিয়েছো? কলিজা বেড়েছে আনসামি। ইরফানের উচ্চস্বরে ধমকে ভয়ে কেঁপে ওঠে আয়না। দুপা পিছিয়ে যাওয়ার পূর্বেই শক্ত বাহুর তলায় পিষ্ট হয়। বাগানের থেকে বেশ দূরে সুন্দর করে তৈরি করা খোলা আকাশের নিচের বৈঠকখানা, যেখানে ইরফান মিটিং করছিল তার বিদেশি পার্টনারের সাথে। যাওয়ার পূর্বে বরাবরের মতো বলে গিয়েছে যেন যেখানে রেখে গিয়েছে ঠিক সেই স্থানেই পাই। সঙ্গে রাখা হয় আয়নার জন্য রাখা মেয়ে কর্মীটিকেও। কিন্তু আয়না হাঁটতে হাঁটতে সেই ভুলটাই করেছে যা ইরফান না করেছিল। আজ এতগুলো দিন পর বাহিরে চকচকে সূর্যের তাপে শরীর জুড়িয়ে যায় মেয়েটার। সঙ্গে এত সুন্দর পরিবেশ দেখে চোখ চকচক করে। বরাবরই প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক। আর এই খানবাড়ির সৌন্দর্য এতটাই যে সব ভুলে চঞ্চল হয়ে ওঠে। নিষেধাজ্ঞার সব ভুলে যায়, প্রকৃতিতে মিশে। তাই তো পিলপিল পায়ে অসাবধানতায় বসা মিটিং স্থানে পৌঁছে যায়, কিন্তু বেশি দূরে যায়নি। যখন নজরে আসে বলিষ্ঠ ইরফানকে শক্ত মুখে কাগজ নেড়ে চেড়ে দেখতে বুক কেঁপে ওঠে। ভয়ে পেট মুচড়ে ধরে আর ছুটে নিজের গণ্ডিতে চলে আসে। ভাগ্যিস চলে এসেছিল, না হয় আজকের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে সে নিজেও পটল তুলত। গালে চাপ প্রয়োগ হতে মাথা উঁচু করে তাকাই। ইরফান বাধ্য করে মুখ তুলতে। শক্ত চোয়ালে আর লাল টকটকে বেড়াল চোখের মনির দিকে তাকিয়ে ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে যায় আয়ানার। ইরফানকে মাত্রাতিরিক্ত রাগের কারণে ভয়ে মিয়ে আসে। বড় বড় চোখ দুটো নিভু নিভু হয়ে আসতেই ইরফান নরম হয়। হয়তো রাগ কমে সেই নিঃশক্ত দৃষ্টিতে। শক্ত ছোঁয়া, হঠাৎ আদুরে স্পর্শ, বলিয়ে কণ্ঠে আদর মিশিয়ে জানতে চাই, কেন গিয়েছ? এবার সহজ হলো মেয়েটা। আস্তে করে আওড়াই, ভুলে। এই সাম্রাজ্য, এই সুখ সমৃদ্ধি সব তোমার নামে, আর তুমি একান্ত আমার। তোমার দিকে ভুল করেও যদি কেউ তাকায়, সেই চোখ খুবলে নিব। আই রিপিট, জান, খুবলে নিব। ভয়ে কেঁপে ওঠে আয়ানা। বড় বড় চোখে তাকাতে গালে শব্দ করে চুমু খায় ইরফান। ঠোঁটের কোণে ঘায়েল করা হাসি টেনে কানে ঠোঁট চেপে ভাবলেশীনভাবে বলে, তুমি তুলোর থেকেও নরম আয়ুজান। নিশ্চয়ই কারোর মৃত্যুর কারণ হতে চাইবে না। সঙ্গে সঙ্গে মাথা দুদিকে নাড়িয়ে বলে ওঠে, না না না, প্লিজ। হাসে ইরফান। আয়নার কোমর চেপে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে পুকুর পথে হেঁটে যায়। সঙ্গে পা মিলিয়ে যায় আয়না। শরীর এখনও কাঁপছে। চারিদিকের এত এত সৌন্দর্য আর দেখা হলো না।
জলের শব্দ কানে আসতে একটু মাথা তুলে তাকায় আয়না। পুনরায় মাথা নামিয়ে নিতে যাবে, তৎক্ষণাৎ চোখ আটকায় ফকফকে জল ভর্তি সাদা শাপলায়। হ্যাঁ তো, সাদা শাপলা। এত এত সাদা শাপলা দেখে চোখ দুটো স্থির হয়ে যায় আয়নার। এই ফুল আমাকে তার ব্যক্তিগত ফুলকে এনে দিয়েছে। পছন্দ হয়েছে মেরি জান? পুরুষালী শরীর পিছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে কিশোরীর শরীর কেঁপে ওঠে, চোখ দুটো আকারে দ্বিগুণ হয়। বিশ্বাস হয় না। হঠাৎ কানে পুনরায় পুরুষালী মাদকতা মেশানো কণ্ঠে তরতর করে কেঁপে ওঠে। কুয়াশা মাখা ভোরের সকালে গাভরাতুল গাবায় আমার মৃত্যু হয়ে উপস্থিত হয়েছিলে। এলোমেলো হয়ে ছুটতে থাকা সেই ছোট্ট পুতুল তুমি ভিতুরালী হরিণীর মতো এসে সেই রাক্ষসের হৃদয় ব্যাকুল করে পালিয়েছিলে। এতটা নেশা ছড়িয়ে কি পালিয়ে বেঁচে যেতে জান? ঠিক খুঁজে নিয়েছি, বন্দি করেছি এই আমি নামক বেড়া জালে। আয়না কেঁপে কেঁপে উঠছে, চোখ চেপে বন্ধ করতে চাই। পুনরায় ইরফানের দেখানো হাতের দিকে দৃষ্টি তাক করে থেমে যায়। মোহে পড়ে যায় কথার। ইরফানকে দেখা গেল ধৈর্যশীল। কিছু সময়ের আগের ইরফান এটা নয়, সম্পূর্ণ আলাদা। দুহাতে মানুষ কুরবান করা হিংস্র পুরুষটা এখন প্রেমিক পুরুষ। বোঝ দিচ্ছে, সময় নিয়ে নিজের আয়ত্তে নিচ্ছে। কোনো তাড়াহুড়ো নেই, যেন আরাম করে ম্যাজিশিয়ানের মতো ঘুরে ফেলে দিচ্ছে মেয়েটাকে। পুনরায় কানে আলতো চুমু খেয়ে ফিসফিস করে। ওই ওই যে ওই স্থির শাপলা থেকে আমার জীবন্ত ফুল বিশেষ নিঃস্বার্থ। তার আসক্তি আমাকে দিশেহারা করে, যা কখনো হওয়ার নয় সেই সব কিছু হচ্ছে। পাগল হয়ে যাচ্ছে আমি তোমার নেশায়। ভালোবাসি আয়ুজান। চোখ চেপে বুঝে নেয় আয়না। খুব করে কাঁপছে, শরীর শিরশির করছে। কি হচ্ছে না হচ্ছে বুঝে আসে না। কানে কেমন মন্ত্রমুগ্ধের মতো একটা প্রতিধ্বনি। ভালোবাসি আয়ুজান। স্বচ্ছ পুকুর ভর্তি সাদা শাপলার মেলা বসেছে, আর সেই মেলায় এক কঠিন পুরুষ মাতাল হয়ে উঠেছে প্রেয়সীর নেশায়। কি কঠিন প্রেম তার! তার প্রেমের নেশায় বোধ হচ্ছে কিশোরী। শরীরের কাঁপুনি জানান দিচ্ছে তার উঠতি বয়সের নতুন আবেগ। ভালোবাসার এ কেমন খেলা! এই নিষ্ঠুরত, এই নরম, এই আগুন তো পরক্ষণেই শীতল জল। ইরফান খানের মতো হিংস্র হায়না জীবনে ভোরের শিশিরের মতো আয়না নামের ভীতু হরিণীর প্রবেশ না চাইতেও প্রবেশ করে এই অন্ধকার রাজ্যের বাদশার নজরে এসেছে। প্রথমে রূপের নেশা হলেও দিনকে দিন সেই নেশা ভালোবাসার চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে। প্রেম, নারী অপছন্দ পুরুষ, যার অন্ধকার আর একাকী জীবন পছন্দ, সেই পুরুষ এই এক নারীতেই দিশেহারা। হিংস্র মানুষের প্রেম বিষয়, আর ইরফান খান একজন ধ্বংসের নাম। তার ভালোবাসা বিষাক্ত, তার আসক্তি বিষাক্ত। একজন রাক্ষস তো অন্যজন সেই রাক্ষসের প্রাণভোমরা। রক্ত আর এই প্রেমের নেশা মিলে একাকার। প্রকৃতি বলে শুভ আর অশুভের কখনো মিল হয় না, কিন্তু কবিগুরুরা বলে প্রেমে সব সম্ভব। সবার প্রেম মানে নরম ফুলের বাগিচা হলেও এই মাফিয়া কিং দ্য ভিলেন ইরফান খানের জন্য প্রেম মানে বিষাক্তময় আসক্তি। প্রেম মানেই পাগলামো। প্রেম মানে একান্ত আমার। প্রেম মানে তার দিকে ভুল করে তাকানো প্রাণীর মৃত্যু অনিবার্য। তার কাছে প্রেম মানে প্রয়োজনে দুনিয়া জ্বালিয়ে দিবে, কিন্তু তার একান্ত মানুষটি তার হয়ে থাকবে। এক এক প্রেমের ধরন এক এক রকম বলেই হয়তো কবিগুরুদের সব কাব্য এক নয়। প্রেমের ভাষার এত পরিবর্তন। প্রেম মানে আগলে রাখা, তার জন্য যত হিংস্রতা প্রয়োজন প্রেমে সব জায়েজ।